ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর একটা, কিন্তু এখন এক বিরাট নাটকের কেন্দ্রবিন্দুতে। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সেখানে চলছে এক ক্ষমতার লড়াই, যা শুধু এই ব্যাংকটারই না, দেশের পুরো আর্থিক খাতের ভবিষ্যৎই হয়তো নির্ধারণ করে দিতে পারে। চলুন এই জটিল খেলার ভেতরের ঘটনাগুলো একটু তলিয়ে দেখা যাক। এই যে পুরো ঘটনাটা, এর শুরু কিন্তু একটা বেশ অদ্ভুত ব্যাপার দিয়ে। ভাবুন তো, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মানে এমডি আবেদন করলেন মাত্র ১৫ দিনের ছুটির জন্য, আর তাকে পাঠানো হলো পুরো ৪৯ দিনের ছুটিতে। কিন্তু কেন ১৫ দিনের জায়গায় ৪৯ দিনের ছুটি? এই প্রশ্নটা খুঁজতে গিয়েই কিন্তু বেরিয়ে আসছে এক জটিল রাজনৈতিক আর আর্থিক ক্ষমতার খেলার ছবি। তো চলুন প্রথমে একটু দেখি ব্যাংকের একেবারে ওপরের লেভেলে সম্প্রতি কি এমন পরিবর্তন হলো যা এত বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। ব্যাপারটা যে হুট করে ঘটে যাওয়া কিছু না, তা কিন্তু বেশ পরিষ্কার। মানে দেখুন, নির্বাহী কমিটির চেয়ারম্যানকে সরানো হলো, তার ঠিক ১ মাসের মাথায় এমডিকে এত লম্বা একটা ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। আর সত্যি বলতে কি, কোনো ব্যাংকের এমডিকে এমন অস্বাভাবিক ছুটি দেওয়ার পর তিনি আবার নিজের পদে ফিরে আসতে পেরেছেন, এমন ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না। তো মনে হচ্ছে না যে সবকিছু একটা ছক কষে করা হচ্ছে? আচ্ছা, আজকের এই পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে যেতে হবে। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে এই যে লড়াই, এটা কিন্তু একদমই নতুন কিছু না। এর একটা লম্বা আর বেশ ঘটনাবহুল ইতিহাস আছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৭ সাল এস আলম গ্রুপ ব্যাংকটায় নিয়ন্ত্রণ নিয়ে নিল। কাদের কাছ থেকে? আগের নেতৃত্বের কাছ থেকে, যাদেরকে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবেই সবাই জানত। এরপর ২০২৩-এ এসে হঠাৎ খবর আসলো ব্যাংকে নাকি তারল্য সংকট, কারণ বড় ধরনের ঋণ অনিয়ম হয়েছে। তারপর পালা বদল হলো। ২০২৪-এর অগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলো, আর সাথে সাথে পুরনো যারা ছিলেন তারা ব্যাংকটা পুনরুদ্ধারের জন্য নড়ে চড়ে বসলেন। তখন অন্তর্বর্তী সরকার এসে ওমর ফারুক খানকে নতুন এমডি বানালো। আর এখন ২০২৬ সাল বিএনপি সরকার ক্ষমতায়, আর সেই নতুন এমডিকেই এখন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। মানে কি পরিমাণ নাটকীয় পট পরিবর্তন, ভাবা যায়? এস-আলম গ্রুপের নিয়ন্ত্রণ ঠিক কতটা শক্ত ছিল তার একটা ধারণা চান? এই সংখ্যাটা দেখুন। আওয়ামী লীগ সরকারের আমলে এই একটা গ্রুপ আর তাদের পরিবারের সদস্যরা মিলে ব্যাংকের ৮২% শেয়ারের মালিক ছিল। মানে বলতে গেলে প্রায় পুরোটাই তাদের। আর অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগটা আরও মারাত্মক। তারা বলছে এই সময়ে এস-আলম গ্রুপ নাকি বিভিন্নভাবে ব্যাংকটা থেকে প্রায় ৯১,০০০ কোটি টাকা তুলে নিয়েছিল। একবার অঙ্কটা ভাবুন, এই বিশাল অঙ্কের টাকার বিতর্কের কারণেই কিন্তু ব্যাংকের নিয়ন্ত্রণটা এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এস-আলম গ্রুপের পতনের পর জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছিলেন সেটাও বেশ ইন্টারেস্টিং। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি বলেছিলেন, জামায়াত ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এটি তার মায়ের কোলে ফিরে এসেছে। মানে এই একটা কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে পুরনো নেতৃত্ব এই পুরো পরিবর্তনটাকে তাদের অধিকার ফিরে পাওয়া হিসেবেই দেখছিল। তাহলে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, তখন ঠিক কি ঘটেছিল? চলুন সেই সময়ের ঘটনাগুলো একটু দেখি, যা আজকের এই পরিস্থিতিটা তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার কিন্তু ক্ষমতায় এসে বেশ কিছু জোরালো আর দ্রুত পদক্ষেপ নিয়েছিল। যেমন তারা প্রথমে পরিচালনা পর্ষদ নতুন করে সাজালো। এরপর এস-আলম গ্রুপের চেয়ারম্যান সহ ৬৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করল। এখানেই শেষ না, এস-আলম আমলে নিয়োগ পাওয়া প্রায় ৫,০০০ কর্মচারীকে বরখাস্ত করা হলো। আর তারা এটাও দাবি করেছিল যে তারা নাকি বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করতে সফল হয়েছে। কিন্তু এখনকার যে পরিবর্তন, সেটাও কিন্তু একদম বিনা বাধায় হচ্ছে না। ইসলামী ব্যাংকের গ্রাহকদের একটা ফোরাম রীতিমতো রাস্তায় নেমেছে। তাদের অভিযোগটা কি? তাদের মতে নতুন সরকারের মদদে একটা চক্র নাকি আবারও ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করছে। তার মানে বুঝতেই পারছেন, উত্তেজনা কিন্তু এখনও তুঙ্গে। আর এই সবকিছুর মধ্যেই, এই নাটকের মধ্যে একটা নতুন টুইস্ট এসেছে। নতুন বিএনপি সরকার এমন একটা আইন পাশ করেছে যেটা হয়তো পুরো খেলার নিয়মই পাল্টে দিতে পারে। এই আইনটার নাম হল ব্যাংক রেজলিউশন আইন ২০২৬। মূলত কোনো ব্যাংক দুর্বল বা সমস্যায় পড়লে সেটাকে কিভাবে সামলানো হবে তার জন্যই এই আইন। কিন্তু এর ভেতরে এমন একটা ধারা আছে যেটা নিয়েই এখন যত আলোচনা সমালোচনা। এই যে স্লাইডে আইনটার সেই বিতর্কিত অংশটা দেখুন, ধারা ১৮ কতে বলা হচ্ছে, আগের শেয়ার হোল্ডাররা চাইলে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে সেই ব্যাংকের শেয়ার, সম্পদ, এমনকি দায়দানা সবকিছু আবার ফিরে পাওয়ার সুযোগ পাবেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই ধারাটা এস-আলম গ্রুপের জন্য ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা পরিষ্কার আইনি রাস্তা খুলে দিচ্ছে। একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ঠিক এই বিষয়টাই তুলে ধরেছেন।
তার মতে সরকার এই আইনে এমন একটা বিধান ইচ্ছে করেই রেখেছে যা ইসলামী ব্যাংকগুলোকে পুরনো মালিকানায় ফিরে যেতে সাহায্য করবে আর এর ফলে অন্তর্বর্তী সরকার যে পুনর্গঠনের চেষ্টাটা করেছিল সেটা এখন পুরোপুরি ঝুঁকির মুখে পড়ে যাবে। আচ্ছা, এই যে এত কর্পোরেট আর রাজনৈতিক ক্ষমতার লড়াই, এর বাইরে সাধারণ মানুষ বা দেশের অর্থনীতির জন্য এর প্রভাবটা কি? কেন এই বিষয়টা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ? এর উত্তরটা আসলে এই সংখ্যাগুলোর মধ্যেই আছে। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা কত জানেন? ৩ কোটি। আর মাত্র ১ বছরে গ্রাহক বেড়েছে ৫০ লাখ। তার মানে এই বিপুল সংখ্যক মানুষের সঞ্চয় আর তাদের আর্থিক ভবিষ্যৎ কিন্তু সরাসরি এই ব্যাংকের স্থিতিশীলতার উপর নির্ভর করছে। শুধু গ্রাহক নয়, দেশের অর্থনীতিতেও এর ভূমিকা বিশাল। ১ বছরে এই ব্যাংকটার মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭৬,০০০ কোটি টাকা। মানে দেশের মোট রেমিটেন্সের প্রায় ৩০% আসে এই একটা ব্যাংকের মাধ্যমে। কাজেই এখানে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তার ধাক্কাটা কিন্তু পুরো দেশের অর্থনীতিতেই লাগবে। অবশ্যই এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ ব্যাংক চুপ করে বসে নেই। তারা জানিয়েছে যে পুরো পরিস্থিতি তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে আর আমানতকারীদের স্বার্থ রক্ষা করা আর আর্থিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে। সবকিছু শোনার পর সব মিলিয়ে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, একটা ব্যাংকের মালিকানা নিয়ে এই যে এত বড় একটা ক্ষমতার লড়াই চলছে, এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কাকে দিতে হবে? পর্দার আড়ালের খেলোয়াড়দের নাকি সেই ৩ কোটি গ্রাহককে আর আমাদের দেশের অর্থনীতিকে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।